পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 31। কুহুর চোখে চোখ রেখে ভীষণ সন্তুষ্ট নিয়ে নরম কণ্ঠে বলল, আই লাভ ইউ কুহু, আই জেনুইনলি লাভ ইউ। প্লিজ ফিরিয়ে দিস না আমায়। প্রমিস, আজ তুই আমাকে অ্যাকসেপ্ট করলে ট্যুর থেকে ফিরেই আমরা বিয়ে করে নেব। ব্যাস, আমি আর কখনো তোর থেকে মুখ ফিরিয়ে নেবার চান্স থাকবে না। কুহু শুনল সির্ফ। কাব্য ভীষণ আগ্রহ নিয়ে কুহুর দিকে তাকিয়ে আছে, কুহুর জবাব শোনার জন্য। কুহু, কুহেলিকা সিদ্দিক কুহু এমন একটু মেয়ে ছিল 6 মাস আগে, যে কিনা কাব্যের একটুখানি ভালোবাসা, একটুখানি স্নেহ পাওয়ার জন্য রীতিমতো মরে যাচ্ছিল। আর আজ আজ তার সেই শখের কাব্য ভাই কুহুকে নিজের উজাড় করা সেই ভালোবাসার কথা স্বীকার করে যাচ্ছেন। অথচ এখন এই প্রেমের কথা কুহুর একটুও ভালো লাগছে না, একটুও না। অস্থির এলোমেলো কুহু আজ শ্বাসটুকুও ফেলতে পারছে না। যখন এলোমেলো ভঙ্গিতে কুহু চেষ্টা করে কাব্যের থেকে সরে যাওয়ার, কাব্য তৎক্ষণাৎ ওর নির্মেদ সরু কোমরটা চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দেহের সাথে দেহের অকপটে ঘনিষ্ঠ সংঘর্ষে শিউরে উঠে কুহুর 2 হাত এসে ঠেকল কাব্যের বুকের দুপাশে। কুহু এলোমেলো চোখে হাত দুটোর দিকে তাকালো। পরপর ধীরে ধীরে ডাগর ডাগর চোখ তুলে কাব্যের চোখের দিকে অপলক তাকিয়ে দেখল। ওর মুখে আজ সির্ফ ফ্যাকাশে মলিনতা পুরো মুখটা জুড়ে, এবং কান্না আটকে রাখার দরুন মুখটা লাল হয়ে গেছে। কাব্য কুহুর এলোমেলো বেবি হেয়ার গুলো কানের পেছনে গুজে দিতে দিতে হুস্কি স্বরে বলল, ভালোবাসি কুহু। নিভু নিভু ধৈর্য গলায় কাব্য যখন এই ম্যাজিক্যাল কথাটা কুহুর কানে দিল, সেটা শুনে কেন যেন কুহু হঠাৎ বোবার মতো চোখের কোণ বেয়ে 1 ফোঁটা জল ফেলে দিল। কাব্য আঙুলের ডগায় সাথে সাথে লুফে নিল সেই জল। কুহু তখনও কাব্যের চোখের দিকে চেয়ে হতভম্ব এবং দিশাহীন দৃষ্টিতে তাকালো। কাব্য এবার কুহুর গালে হাতটা রাখলো। কুহু একবার সেই হাত দেখলো, যা তার গাল পরম আবেশে ছুঁয়ে রেখেছে। কাব্য ভীষণ নরম আহ্লাদি স্বরে লাই দেখিয়ে বলল, কাঁদছিস কেন হু? কুহুর চোখ থেকে আরেক ফোঁটা জল পড়লো। কাব্য ভীষণ সুন্দর করে প্রেমিক ন্যায় কুহুর 2 চোখে আলতো করে মুছে দিয়ে আবার বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আই এম সরি। কাব্য ভীষণ আবেগী নরম কণ্ঠে অবলীলায় যেন সবটুকু অপরাধ স্বীকার করে নিল। কুহু সির্ফ নাক টানলো। ওর গলা ঢোক গেলার সঙ্গে সঙ্গে উঠছে নামছে। কাব্য কুহুর নাকের ডগায় আলতো করে চুমু খেয়ে মিষ্টি করে বলল, শাস্তি দিতে চাইছিস? একটা কাজ করতে পারিস, বিয়ে করে ফেল আমাকে। বিয়ের পর আমার জীবন ভাজা ভাজা করে ফেলবি একদম। মনের সুখে আমার হোপলেস লাইফের সুখ শান্তি একদম কেড়ে খেয়ে ফেলিস। তোর দেওয়া সমস্ত শাস্তি কবুল। কাব্য তাকিয়ে আছে কুহুর কান্না ভেজা মুখের দিকে। কুহু নাক টানলো আবার। ওর মাথায় ভেসে বেড়াচ্ছে অনবরত পুরনো 6 মাসের সকল স্মৃতি। ওর ছোট মস্তিষ্ক বিশ্বাস করতে পারছে না এই কাব্যকে, আর ভুলতে পারছে না 6 মাস আগের সেই অপমান, থাপ্পড় দিয়ে রিজেক্ট করা মারাত্মক অহংকারী কাব্যকে। কুহুর মাথায় হঠাৎ প্রশ্ন এলো, আচ্ছা কাব্য ভাই এসব কেন করছেন? কাব্য কাব্য ভাই কি নাটক করছেন উর্মিয়াপুর সাথে মিলে? এটাও কি তাদের কোনো ছলনা? কথাটা মাথায় আসতেই হঠাৎ আচমকা কুহু 2 হাতে গায়ের জোরে ধাক্কা দিয়ে বসলো কাব্যকে। কাব্য সেই ধাক্কায় ছিটকে দূরে সরে গেল। শুরুতে অবাক হয়ে তাকালেও পর মুহূর্তে ও স্বাভাবিক হয়ে মৃদু হাসলো, যেন এটাই হবার ছিল। কুহু ভীষণ অস্থির হয়ে গেছে আচমকা। ও এদিক ওদিকে তাকাচ্ছে পাগলের মতো। একবার এদিকে হাঁটছে, আবার এসে কাব্যের সামনে দাঁড়াচ্ছে। পরপর নিজের মাথার চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। কুহুর মাথা ঝিমঝিম করছে প্রচন্ড, ফেটে যাচ্ছে যেন মাথার ভেতরটা। এই কাব্য ভাই, তার বলা প্রতিটি কথা কুহুর হৃদয়ে এসে তীরের মতো লেগেছে। কিন্তু কুহু এই ফাঁদে পড়বে না, একদমই না। কুহুকে অস্থির দেখে এবার কাব্য 2 কদম এগিয়ে বোঝাতে গেল, লিসেন কো। বাকিটা বলার আগেই কুহু আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, দূরে, খবরদার আমার কাছে আসবেন না, জাস্ট স্টে অ্যাওয়ে। কাব্য সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। দূর থেকে এবার অস্থির পাগলাটে কুহুকে বোঝাতে গেল, কুহু শান্ত হ, শান্ত মাথায় ভাব, আমি তোকে টাইম দিচ্ছি। টাইম নে, ভাব, ওকে, কোনো প্যারা নেই, আগে একটু শান্ত হ, তোকে সিক লাগছে। কুহু কাব্যের দিকে রক্তলাল চোখে ফিরে তাকালো, থেমে থেমে বলল, টাইম নেব ভাববার? আপনি আপনি নিয়েছিলেন? কাব্য কি বলবে, ওই শুকনো মুখে জবাব দিল এই কথার, ওটা আমাদের পাস্ট কুহু, জঘন্য একটা পাস্ট, ভুলে যাও ওসব প্লিজ। কুহু পাগলাটে ভাবে শব্দ করে হেসে উঠল। এলোমেলো ভাবে চুল কানের পেছনে গুজে বলল, পাস্ট?
আপনার ওই পাঁচটা আমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে কাব্য ভাই। দেখুন, লুক অ্যাট মি। কুহু নিজেকে হাত দিয়ে দেখালো। কাব্য ঠান্ডা চোখে কুহুকে দেখলো। ওর ভেতরটা এই এলোমেলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাওয়া কুহুকে দেখে ফেটে যাচ্ছে। আজ অব্দি কুহু কখনোই কাব্যের সামনে এভাবে কাঁদেনি। কাব্যের মন হাহাকার করে ওঠে হঠাৎ। কুহু চোখের জল ঝরঝর করে পড়ছে। ও ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলতে লাগলো, এটা হচ্ছে আপনার পাস্টের নমুনা। আজ আমি কুহু হাসতে পারি না কাব্য ভাই। কারোর সঙ্গে কথা বললে আমার সেলফ এস্টিম লো লাগে। আমার চুল, আমার হাসি, আমার লাইফ সবটা আজ এলোমেলো হয়ে গেছে। আর আপনি সেটাকে জাস্ট একটা পাস্ট বলে দিলেন। কুহু থেমে থেমে কান্না আটকে কাব্যের দিকে ফিরে রাগে মুখে আবার বলল, আমি জানি না আপনি কি প্ল্যান করেছেন আবার আমাকে নিয়ে। যদি মনে করেন আমাকে কষ্ট দেওয়ার পরিমাণ কম হয়ে গিয়েছে, এবার আরেকটু তাতে লবণ ছিটাতে চান, তাহলে বলবো। কুহু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে এবার চূড়ান্ত অসহায়ের মতো বলল, আপনি সার্থক কাব্য ভাই। আমি কষ্ট পেয়েছি, এমন কষ্ট যে আমি মরতে ভালোবাসি এখন, বাঁচতে নয়। দয়া করে আপনার এই নাটক, এই প্ল্যান করা বন্ধ করুন। আমি পারবো না, আমি আর সত্যিই নিতে পারবো না আপনার এই ষড়যন্ত্র। কাব্য দূর থেকেই শীতল স্বরে বলল, আমার ফিলিংস তোর কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে? হ্যাঁ, হলো হলো হলো। আচমকা চেঁচিয়ে উঠল। কাব্য তাকিয়ে রইল। কাব্যের দিকে চেয়ে নাক টানতে টানতে ধরা গলায় বলল, থাপ্পড় দিয়ে রিজেক্ট করেছিলেন আমায় কাব্য ভাই, ভুলে গেছেন? কাব্য কি বলবে? ও কুহুকে এইভাবে ভাঙতে দেখে নিজেই ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে একদম। ও দু কদম এবার এগোয়। জবাবে বলল, তাই তো বলছি, আমাকে বিয়ে কর, তারপর আমার লাইফও হেল করে দে। সুযোগ দিচ্ছি তো তোকে শাস্তি দেওয়ার। আমরা প্রতি রাতে বসে ডিসকাস করব কিভাবে তুই আমাকে নতুন নতুন পানিশমেন্ট দিতে পারিস তোকে থাপ্পড় মারার কারণে। কুহু ঘেন্নায় চোখ ফিরিয়ে নিল। কাব্য এবার মৃদুস্বরে বলল, গত 6 মাস তুই একা কষ্ট পাসনি কুহু, আমিও একইভাবে পেয়ে এসেছি। আমি বলিনি তার মানে এটা না আমার খারাপ লাগেনি। কুহু তাকালো কাব্যের দিকে, তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কষ্ট আপনি পেয়েছেন? হা। কাব্য ওসব অপমান ধার ধারলো না। ও এগিয়ে এসে কুহুর মুখোমুখি দাঁড়ালো। কাব্যের দিকে কুহু মুখটা তুলেও তখন তাকালো না, মাথা নামিয়ে রেখেছে সেভাবেই। কাব্য কুহুর নত মাথার দিকে চেয়ে নরম কণ্ঠে শুধালো, একবার ভরসা কর কুহু। 6 মাসের যন্ত্রণা তোর কাছে 7টা বছরের ভালোবাসা ভরসা হয়ে ধরা দিব। না, করব না আমি ভরসা। কুহু আবার বিড়বিড় করে আপন মনে বলতে লাগে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠেছে ওর ততক্ষণে। কুহু যতই বাইরে শক্ত ম্যাচিওর দেখাক না কেন, আসল কথা হচ্ছে মানুষ 6 মাসে ইম্যাচিওর থেকে ম্যাচিওর হয়ে যাওয়া সেলফ কাল্পনিক। মানুষ তো সেলফ ম্যাচিওর হবার অ্যাক্টিং করে, অথচ থেকে যায় সেই ছেলে মানুষ, বাচ্চা ইম্যাচিওর কুহুর মতোই। কাব্য কুহুর হাতটা ধরে কিছু বলতে গেল। কুহু ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল। তারপর কান্না আটকে কুহু ধীর পায়ে এবার এগিয়ে গেল কাব্যের দিকে। কাব্যর মুখোমুখি হলো একদম। সরাসরি কাব্যের ওই হুডের চোখে চোখ রেখে ধরা কণ্ঠে বলল, আমি জানি না আপনি আর উর্মি আপু মিলে আবার কিসের ফাঁদে আমাকে ফেলতে চাইছেন। আই বেগ ইউ কাব্য ভাই, প্লিজ, যদি সত্যি এটা ফাঁদ হয়ে থাকে, প্লিজ প্লিজ দোহাই লাগে এটা এখানেই স্টপ করুন। আমি কুহু যতই বাইরে শক্ত দেখাই, আমি সেই আগের ইম্যাচিওর উইক কুহুই আছি। আমি কাঁদবো, কিন্তু আমার কান্না শোনার কেউ থাকবে না, কখনো কারো কাঁধও পাবো না। কুহু কাব্যের কাছে হাত জোর করে ফেলল। আচমকা, আমার শান্তি ভিক্ষা দিন আপনি প্লিজ, আমি একটু শান্তি চাই। এসব কুটিল দুনিয়ার প্যাচ আমি বুঝি না কাব্য ভাই, প্লিজ আমাকে এসব প্যাচে জড়াবেন না, প্লিজ, দোহাই আপনার। কাব্য সঙ্গে সঙ্গে কুহুর হাতটা চেপে ধরল। কুহু কাব্যের সামনে ভেঙে চুরে গেল এবার। ও পারেনি আর নিজেকে একটা শক্ত খোলসের মধ্যে আটকে রাখতে। হাঁপিয়ে উঠেছে কুহু এই শক্ত ম্যাচিওর হবার অভিনয়ে। কুহু কাঁদছে। কাব্য মলিন চোখে তাকিয়ে দেখলো সেই কান্না। তারপর আলতো করে মাথাটা নামিয়ে কুহুর চেপে ধরা 2 হাতের মধ্যে ছোট করে একটা করে মোট 3টা চুমো খেলো। কুহু কান্না থেমে গেল আচমকা এতে। কাব্য চুমো খেয়ে কুহুর গালে হাত রাখলো। কুহু ঘেন্নায় সরিয়ে দিল সেই হাত সাথে সাথে। কাব্য আবার রাখলো। কুহু আবার সরিয়ে দিল। কাব্য রসাত্মক মুডে আবার রাখলো গালে হাত। কুহু এবার কটমট চোখে তাকালো কাব্যর দিকে। কাব্য মৃদু হাসলো। তারপর বলল, কাঁধ পাচ্ছিস না, তাই নিজে থেকে কাঁধ দিচ্ছি তোকে কাঁদার জন্য। এখন সেই কাঁধে তুই নিজে থেকে মাথা রেখে ফ্যাস ফ্যাস করে কাঁদবি নাকি আমি জোর করে রাখবো, সেটা ডিপেন্ড করছে আমার মুডের উপর। কুহু প্রশ্নাত্মক চোখে তাকালো। ও
ও কাব্যের এসব কথা বুঝেওনি তখনও। তাই কুহুর ঘিলোতে ঢোকানোর জন্য কাব্য আবার বুঝিয়ে বলল, টাইম নেই। দিচ্ছি তো আমি। সিয়ামের সাথে তোর সম্পর্ক এখানেই শেষ, আর বাকি রইল বিয়ে, সেটা দেখা যাবে। তুই আমাকে সুযোগ না দিলেও আমি সুযোগ খুঁজে নেব নিজের মতো, কিন্তু আমি সেটা চাই না। তাই বলছি টাইম নে, ভাব। আমি তোকে অপশন দেইনি, জাস্ট তোকে রেডি হতে বলছি আমাকে সুযোগ দেবার জন্য। দ্যাটস ইট। এখন লক্ষ্মী বাচ্চার মতো রুমে যাবি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমাবি। আগামীকাল অনেক বড় জার্নি করতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমার পাশের সিটেই বসবি, না হলে সবার সামনে কাঁধে তুলে এনে বসিয়ে দেব। হুঁ। ঠান্ডা মাথায় একটা বড় সড়ো হুমকি দিয়ে কাব্য কুহুকে ছেড়ে দিল। কুহু কটমট চোখে কাব্যের দিকে চেয়ে আছে। আঙুল উঁচিয়ে শাসিয়ে কিছু বলার আগে কাব্য ওসবে তাকানোর পাত্তাই দিল না। ও ভ্রু তুলে কুহুর দিকে চেয়ে বলল, রুমে যাবি নাকি আমি এখনো কাঁধে তুলে দিয়ে আসবো রুমে? কুহুর আগে আগুন হয়ে মুখটা ফুলিয়ে ফেললো। কাব্য এবার অধৈর্য হয়ে চোখ উল্টে বলল, হাই রে মেয়ে মানুষ, বলেই কুহুকে আচমকা কাঁধে তুলে নিল। কুহু তো আচমকা কাব্যের এমন কাণ্ডে আটকে উঠে চেঁচিয়ে উঠল জোরে। সঙ্গে সঙ্গে কাব্য সাবধান করে দিল, চেঁচাস না। ওহো, মানুষ আছে, আপনি নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাইছেন না ট্যুরে। কুহু সঙ্গে সঙ্গেই মুখটা বন্ধ করে আশেপাশে তাকালো। কেউ কি দেখছে? না, এত রাতে কেউ নেই এখানে। পরপর কুহুর আগে চোখে তাকায় কাব্যের দিকে। কাব্য কুহুকে পাচা কোলে তুলে রুমের দিকে যেতে যেতে হাঁপানির অভিনয় করে মজা নিয়ে বলল, তুই তোর স্বামীকে দিয়ে বড্ড খাটাবি বিয়ের পর, বোঝা হয়ে গেছে আমার। কুহু মুখটা তেতো করে বলল, বিয়ে করতে কেউ বলেনি আপনাকে। আমি কুহু আপনাকে জীবনেও বিয়ে করব না। কাব্য নিজের মতো রিসোর্টের দিকে হাঁটতে হাঁটতে জবাব দিল, তুই করবি, তোর বাপও করবে বিয়ে, ইগোয়ালি। তাহলে বাপকে গিয়ে বিয়েটা করুন না, ফালতু। কুহুর আগে চোখ মুখ খিচে বলল। কাব্য হাঁটতে হাঁটতে নিজের মতো মজা নিয়ে বলল, না, আমি হেলদি একটা ছেলে। আপাতত বাপের মেয়েকে আল্লাহ আল্লাহ করে কোনো রকমে পেয়ে গেলেই চলবে আমার। কুহু রেগে কাব্যের বুকে ইচ্ছা মতো থাপ্পড় দিতে দিতে হম্বিতম্বি করে বলল, আমাকে নামান, ফালতু লোক, নামান বলছি। আমি আপনাকে মেরে ফেলবো, কিন্তু বিচার দেব আমি আপনার নামে আব্বুর কাছে। নামান বলছি। দিস বিচার, কিন্তু এখন আল্লাহর ওয়াস্তে নাচিস না, হাত ব্যথা করছে আমার। কাব্য অসহায় স্বরে বলল। কুহু তবুও চূড়ান্ত হইচই করছে, নেমে যাবে ও। বেচারা কাব্য কোনো মতে কুহুকে কোলে করে এনে রুমের সামনে ঠাস করে নামিয়ে দিতেই কুহু মুখটা ফুলিয়ে ফুঁসে উঠে তাকালো কাব্যের দিকে। এই যেন খেয়েই ফেলবে ওকে। ওদিকে বেচারা কাব্য নিজের হাত চেপে ডলতে ডলতে ব্যথা নিয়ে কুকিয়ে উঠে বলল, আমার সহজ সরল জীবনটা তামা করে ফেলবে বুঝতে পারছি এক্ষুনি। তোকে যে আল্লাহ কি দিয়ে বানিয়েছে, এত রাগ, মাফ করো মাবুদ। কাব্য তওবা করছে কুহুর সামনে। এটা দেখে কুহুর মেজাজ আরো সপ্তমে চড়ে গেল। কুহু রেগে তাকালো কাব্যের দিকে। পরক্ষণেই কাব্যের মুখের সামনে রুমের দরজা বন্ধ করে দিল। কাব্য হতাশ চোখে বন্ধ দরজার দিকে তাকালো। পরপর ছোট শ্বাস ফেলে ব্যথাতুর হাত ঝাড়তে ঝাড়তে সিয়ামের রুমের দিকে পা বাড়ালো। এই ছেলেরে কাব্য এবার স্পেশাল ট্রিট দেবে। অনেক পড়েছে কাব্য কদিন, সবটা এবার এখন থেকে সুদে আসলে ও উসুল করবে। কিন্তু সিয়ামের রুমের সামনে যেতে সেখানে ঘটলো আরেক কাণ্ড। সিয়ামের রুমের দরজা হালকা খোলা। সিয়াম বিছানার উপর বসে কারোর সঙ্গে কিছু একটা কথা বলছে। কাব্য কান পেতে শুনলো সেসব কথা। পরক্ষণেই দাঁত শক্ত হয়ে গেল ওর। বিড় করে দাঁত চিবিয়ে বলল, বাস্টার্ড একটা, করাচ্ছি তোকে বিয়ে। কাব্য দরজা খুলে রুমে ঢুকতেই সিয়াম চমকে পেছন ফিরে তাকালো। অস্ফুটে বিড় করে কাব্য। ট্যুর থেকে ফিরে কুহু একদম চুপচাপ, নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে বলা চলে। এই কদিন কাব্য অনেকবার কুহুকে রিচ করার চেষ্টা করেছে, পারেনি। কুহু ইচ্ছে করেই কাব্যের সামনে পড়েনি, ভার্সিটিও যায়নি, প্রক্সি দিয়ে গেছে শুধু। তাই কাব্য ভার্সিটিতেও কুহুর দেখা পায়নি। শেষ অবধি কায়াকে পেয়ে কুহুর কাছে খবর পাঠিয়েছে। তাই সেই খবর নিয়ে কায়া কুহুর পাশে বসে আছে। ও ভয়ে ভয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু কায়ের দিকে চেয়ে ফুঁসছে। কায়া এবার আলতো করে কুহুর গায়ে হাত রাখলো, কোনো রকমে বোঝালো, কাব্য ভাইয়ের সঙ্গে একবার দেখা করে সবকিছু ক্লিয়ার করে ফেলো কুহপু। আমার মনে হয় এটা ভালো হবে। কুহু জোরে একটা শ্বাস ছেড়ে কাব্যের দেওয়া চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। কায়া শীতল চোখে এসব দেখলো। তারপর আলগোছে কুহুর অগোচরে স্নিগ্ধকে মেসেজ দিল। কাজ হয়নি, কুহু লেটার ফেলে দিয়েছে। স্নিগ্ধের রিপ্লাই এলো, তোমাদের মেয়েদের সমস্যা কি? হ্যাঁ, একটা ব্যাপার নর্মালি হ্যান্ডেল করতে পারিস না তোরা? সব কিছুতেই কমপ্লিকেটেড করা লাগে কেন তোদের? কায়া এবার বিরক্ত হয়ে লিখলো, তো আমরা মেয়েদের পেছনে ঘুরো কেন তোমরা?
না ঘুরলে হয়, রোবটকে বিয়ে করে যাও, রোবট দিয়ে বাচ্চা পয়দা করো, ফালতু লোক। স্নিগ্ধের পাল্টা রিপ্লাই এলো, বাচ্চা? তুমি হিউম্যান হয়ে আমারে মনে হয় বাচ্চা দিয়ে ভরায় ফেলছো। বাচ্চা তো দূরের কথা, বিয়ে যে হয়েছে আমার একটা কিস করছোস, বল। আনসার দিবি কিন্তু এই প্রশ্নের, নইলে তোর খবর আছে। কায়া তাকিয়ে হঠাৎ হেসে ফেললো, পরপর হাসি চেপে রিপ্লাই করলো, কিস কোনো মগের মূল্যক না, যা পাইছো তাতে শুক্রিয়া আদায় করো। স্নিগ্ধ রিপ্লাই করে, ঠিক, ওকে ফাইন, আমি আজ তোর সাথে ঘুমোবো রাতে। একা ঘুমাইস রাতে? কুহুর সামনে আমার লজ্জা না লাগলেও তোর লাগবে। সো দেখা হবে বেব, বাই। ভাই ডাকছে। কুহু কায়া খেতে আসো। কবিতা ডাইনিং টেবিল থেকে ডাকলেন জোরে গলায়। কুহু কায়া খাবার টেবিলে বসা, সাথে সাদাত, কবিতা একপাশে, কুহুর মুখটা চূড়ান্ত থমথমে, গায়ে একটা নর্মাল ঢোলা টি শার্ট আর কালো প্লাজো, চুল ভেজা, টপ টপ পানি পড়ছে, সেভাবেই খুলে রাখা, মূলত পাগলের বেশে এসে ডাইনিং টেবিলে বসেছে। কবিতা মেয়েকে ভাত তরকারি বেড়ে খেতে দিচ্ছেন। কুহু খাচ্ছে কম, বসে বসে কাব্যকে নিয়ে ভাবছে বেশি, হয়তোবা গালিগালাজ করে যাচ্ছে। সবাই যখন নিজেদের মতো খেতে ব্যস্ত, তখন হঠাৎ সাদাত খাবারের মধ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কুহু, খাবার শেষে এই কাপড় চেঞ্জ করে ভালো ড্রেস পরে ড্রয়িং রুমে গিয়ে ভালো মেয়ের মতো বসবে। তোমার চাচু চাচিরা আজ আসবেন আমাদের ঘরে একটা বিষয় আলোচনা করার জন্য। কুহু নিজের ভাবনায় উঠে গেল তুঙ্গে। ও মাথা তুলে অবাক হয়ে বাবার দিকে তাকালো। কোনো অকেশন আছে আজ, আব্বু? সাদাত ভীষণ গম্ভীর কণ্ঠে জবাবে বললেন, আছে, পরে শুনবে, খাবার শেষ করো। কুহু সেভাবেই চেয়ে থাকলো বাবার দিকে। আজ হুট করে সিদ্দিক বাড়ির বড়রা কেন কুহুদের ফ্ল্যাটে আসছেন? আর তাদের আসার সাথে কুহুর সেজেগুজে থাকার সম্পর্ক কি? কুহু এসব প্রশ্নের জবাব পেল না। সাদাত কোনো রকমে খেয়েই উঠে গেলেন। কবিতা অবাক হয়ে একবার স্বামীর দিকে তাকালেন। সাদাত আজ খেতে বসে আদর যত্ন করে আলহাত না দেখিয়ে, কুহুকে ভালো মন্দ কিছু না জিজ্ঞেস করে এতটা গম্ভীর গলায় এই প্রথম কথা বললেন। কিছু কি হয়েছে? কবিতা চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত ভঙ্গিতেই মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তুই খা, আমি আসছি। বলেই চেয়ার থেকে উঠে হন্তদন্ত পায়ে স্বামীর পিছু পিছু নিজের ঘরে ছুটলেন। কুহু ফেল ফেল চোখে সবার এই অস্বাভাবিক ব্যবহার দেখলো। কায়ার দিকে তাকালে কায়াও ক্লুলেস হয়ে কুহুর দিকেই তাকিয়ে আছে তখন। ওর মাথাতেও এসব ঢুকছে না। সাদাতের কথা মতো কুহু একটা ব্ল্যাক পাকিস্তানি 3 পিস পরে ড্রয়িং রুমে এসেছে। ড্রয়িং রুমে পুরো সিদ্দিক পরিবার থমথমে মুখে বসে আছে তখন। এদেরকে এভাবে বসে থাকতে দেখে কুহুর শুরুতে কিছুটা হকচকিয়ে গেল সম্ভবত। পরপর সবাইকে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ সোফার একপাশে ভদ্র লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকা কাব্যের দিকে নজরে গেল। কাব্য আজ বেশ ফর্মাল শার্ট পরেছে, ব্ল্যাক শার্ট আউট করে জিন্সের সাথে পরেছে, আজ বোতাম সহ আটকানো শার্টের। খুব ভ্রু কুচকে কাব্যের দিকে তাকালো। এই ধুরুন্ধর লোক এখানে এই সময়ে বড়দের সাথে নিয়ে বসে আছে কেন? কুহুর সন্দেহটা শুরু হলো তখনই। ও ড্রয়িং রুমে ঢুকতেই শামিমা কুহুকে আদর করে ডাকলেন, কুহু, এখানে আয়, বস আমার পাশে। কুহু গিয়ে নিজের সবচেয়ে পছন্দের বড় মা শামিমার পাশে বসলো। শামিমা কুহুর পিঠে হাতগুলি ওকে সুন্দর করে আগলে নিলেন নিজের সাথে সাথে। একবার তো ফিস ফিস করে বলেও ফেললেন, এত ভালো লাগছে এই ড্রেসে তোকে। বাকিটা বলতে পারেন না শামিমা। কাব্যের ইশারা দেখে চুপ হয়ে গেলেন। ভাগ্য ভালো কুহু বুঝেওনি কিছু। ও প্রশ্নবোধক চোখে সবার দিকে তাকাচ্ছে শুধু। কি হচ্ছে এখানে কিছুই বোঝা যাচ্ছে না। কাব্য এখন অব্দি একবারের জন্য ভুলেও কুহুর দিকে তাকাচ্ছে না, যেন কুহুর সাথে টুরে চূড়ান্ত অভদ্রতা করা ছেলেটা কাব্য না, অন্য কেউ ছিল। কাব্য তো এখন চূড়ান্ত ভদ্র ছেলের মতো চিন্তিত হবার ভান করে মাথাটা নিচু করে রেখেছে। আর এটা দেখেই কুহুর মেজাজটা খারাপ হচ্ছে। সাদাদি শুরুতে কথা তুললেন। বড় ভাইয়ের দিকে চেয়ে থমথমে গলায় বললেন, ভাইয়া, আপনি বলা শুরু করেন আগে। আনোয়ার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন ধীর কণ্ঠে, মেয়ের বাবা তুমিই বলো। সাদাত এবার মেয়ের দিকে তাকালেন। সাদাফ তো ভয়ে ভয়ে পাশ থেকে ভীষণ নরম কণ্ঠে সাদাদের কানে বললেন, ভাইজান, বকো না বেশি, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। সাদাত এসব শুনলেন না, কুহুর দিকে তাকালেন। কবিতা পাশ থেকে নাক টানলেন এতক্ষণে, হয়তো কাঁদছেন। সাদাত বলা শুরু করলেন, তোমাকে ভার্সিটিতে পাঠানো হয়েছিল পড়ার জন্য, তুমি কি করছো কুহু? কুহু ফ্যাল ফ্যাল করে তাকালো সাদাদের এই প্রশ্নে। সাদাত আবার থমথমে কণ্ঠে বললেন, উত্তর দাও, কি করেছ? কুহু মাথাটা নামিয়ে নিল। প্রশ্নের উত্তর দিল কোনো রকমে, পড়াশোনা না, তুমি একটা খারাপ চরিত্রের ছেলের সাথে সম্পর্কে চলে গিয়েছিলে।
সাদাত কুহুকে বাকিটা বলতেও দিলেন না, নিচু গলায় উঠলেন। সাদাত কুহুকে বাকিটা বলতেও দিলেন না, নিচু গলায় উঠলেন। কুহু আতকে উঠে তাকালো সাদাতের দিকে। আব্বু, আব্বু এসব জানলেন কি করে? সাদাত এবার কুহুর দিকে তাকালেন। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলেন, কুহু, তুমি সম্পর্কের কিছু বোঝো? বলো, সিয়াম ওই ছেলেটার আগেরকার কাহিনী আদৌ জেনে জড়িয়েছ এই সম্পর্কে? সিয়াম? কুহু অবাক হয়ে তাকালো সাদাতের দিকে। তারপর অবিশ্বাস নিয়ে কাব্যের দিকে তাকালো। কাব্য মাথাটা তখনও নিচু করে রেখেছে। কুহু বিশ্বাস করতেই পারছে না কাব্য ভাই এতটা নিচে নামতে পারেন। কুহুকে সাদাদের সামনে এতটা ছোট করার একটা প্ল্যান করতে পারলেন। হয়তোবা কুহু অজান্তে সেদিনের পর কাব্যের থেকে এই ধোকা একদমই আশা করেনি। কাব্য ভাই জানতেন সিয়ামের সাথে কেন সম্পর্কে জড়িয়েছে, তাও এটা বাবার কানে দিলেন। ছি! সাদাত আবার শ্বাস ফেলেন। কুহুর দিকে চেয়ে বললেন, ভুল যেহেতু করে ফেলেছ। এটা নিয়ে বাড়তি কিছু বলে আমরা লোক হাসাবো না। সিদ্দিক বাড়ির একটা সম্মান আছে, এই সম্মানটা তুমি বুঝো বলে ভাবছিলাম আমি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কুহু এবার সাফাই গাইতে চাইল। বাবা, সিএমের সাথে আমি। পাশ থেকে আনোয়ার বললেন, কুহু, মা আমরা যা বলছি আগে শোনো। কুহু থেমে গেল, গিলে ফেললো কথাটা। সাদাত এবার বড় ভাইয়ের দিকে তাকান। আনোয়ার চোখের ইশারায় আশ্বস্ত করতেই সাদাত বলা শুরু করেন, তাই আমরা ঠিক করেছি। সাদাত থামলেন। পুরো কথাটা বলতে কেমন একটা লাগছে ওনার, তবুও বললেন আবার, আমরা ঠিক করেছি তোমার বিয়ে দিব। বিয়ে? এসব এসব কি বলছো? কুহু চূড়ান্ত অবাক হয়ে পাথরের মতো হয়ে গেল এ কথা শুনে। পরপর সাফাই গিয়ে বলতে লাগলো, আব্বু, এটা সিরিয়াস সম্পর্ক না। তোমরা বললে আমি এখনই ওকে ফোন দিয়ে সম্পর্ক ব্রেকআপ করে দিচ্ছি। কিন্তু বিয়ে? আমি এখনো পড়াশোনা করছি আব্বু। সাদাত বললেন, বিয়ের পর পড়াশোনা করবে তুমি? তোমার আম্মুর সাথে আমার বিয়েও অনেক ছোট থাকতে হয়েছে। তোমার আম্মুর তখন সবে 18। তো তোমার আম্মু আজ মাস্টার্স পাস করেছেন। আমি পড়াইনি তোমার আম্মুকে, তোমাকেও তোমার হাজবেন্ড পড়াবে। কুহু চূড়ান্ত হেল্পলেস হয়ে তাকালো এবার কাব্যের দিকে। ভেবেছিল ওর বিয়ে শুনে অন্তত এইবার কাব্য কিছু বলবে, কিন্তু কাব্য নিজের মতো বসে আছে, মাথাটা ওভাবেই নামিয়ে, যেন কচি খোকাশি। কুহু হাল ছেড়ে দিল। রাগে দুঃখে অপমানে ভুলেও একবার কাব্যের দিকে তাকালো না আর। যদি না পড়ায় সে? তোমরা এত শিওর কিভাবে হচ্ছ? সাদাতকে কুহু কোনো রকমে বলল, শিওর হচ্ছি কারণ তুমি বাড়ির ছেলে বিয়ে করবে। সাদাত গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির ছেলে? কুহুর কানে শব্দটা পোকার মতো ভন ভন করতে শুরু করলো। ও আহাম্মক হয়ে সাদাতের দিকে তাকালো। মেজো চাচা সাদা পাশ থেকে কুহুর দিকে চেয়ে নরম কণ্ঠে বললেন, ঠিক বলেছেন ভাইজান। কুহু, ছোট মেয়ে তুমি এখনো, কিন্তু তোমার কথা চিন্তা করে ভাই ভাবি পেরেশান হয়ে যাচ্ছেন। তাই তারা একটা ফয়সালা নিয়েছেন, যেন ঘরের মেয়ে ঘরেই থাকে, তাদের চোখের সামনেই থাকে। কুহু শ্বাস আটকে বসে থাকলো সেই বাড়ির ছেলে নামটা শোনার জন্য। ঠিক তখনই শামিমা আসল বোমাটা ছুড়লেন। কুহুর কপালে আলতো করে চুমু খেয়ে হাসি হাসি মুখে বললেন, ছোটবেলা থেকে বলে এসেছি আমার কাব্যর জন্য একটা পুতুল আনবো বউ করে, অথচ ঘরের সামনে একটা জলজ্যান্ত পুতুল থাকতেও আমি কিনা বাইরে খোঁজ নিচ্ছিলাম। কি রে কুহু, বানাবি আমাকে শাশুড়ি? হবি আমার কাব্যের বউ?